आज 4 মে 2020 খ্রিস্টাব্দ বোটানি সেকেন্ড সেমিস্টার প্ল্যান্ট প্যাথোলজির উপরে এই ভিডিও রেকর্ডিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। লকডাউনের জেরে আমাদের এখন গৃহবন্দী জীবন কাটাতে হচ্ছে। করোনা ভাইরাস তথা কোভিড-19 যেভাবে সারা বিশ্বে প্রকোপ ফেলেছে, প্রায় 2.5 লক্ষর বেশি মানুষ এ পর্যন্ত মারা গেছে সারা বিশ্বে। আমরা ভারতবাসী এই যুদ্ধে সামিল হয়েছি। ভারতেও আমাদের দেশেও প্রায় 1,500-এর উপর মানুষ এ পর্যন্ত মারা গেছে। তো আমরা এই করোনা যুদ্ধে একটাই খালি উপায়, যেটা কোভিড-19 থেকে দূরে থাকতে পারি, সেটা হচ্ছে গৃহবন্দী জীবন যে কাটাচ্ছি আমরা, আইসোলেশন, যেটা সরকার বারবার বলছে যে এবার একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা। বাইরে বেরোলেও আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করব। আর বারবার স্যানিটাইজেশন করা, মানে হাত ধোয়া, মুখে মাস্ক লাগানো, নাকে মুখে, যাতে করে একটা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। তো এই দূরত্ব, এই রেস্ট্রিকশনগুলো আমাদের মেনে চলতে হবে। তো আসল প্রসঙ্গ আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ। তো আলোচনার বিষয়ে আসার আগে কতগুলো জিনিস তোমাদের আমি বলে দিই, যেটা গত পরশু অনারেবল ভাইস চ্যান্সেলর বাঁকুড়া ইউনিভার্সিটি, ওনাদের সঙ্গে একটা আমাদের প্রিন্সিপালদের একটা মিটিং হয়েছে। সেটাতে কতগুলো জিনিস আলোচনার মাধ্যমে উঠে এসছে, যেটা হচ্ছে 10ই জুন কলেজ খুললে কিছুদিন রেমিডিয়াল ক্লাস আমাদের হবে, প্রায় 3 সপ্তাহের মতো। তারপরে কলেজ খোলার পরেই আমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে। তো এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগে যেটা কোশ্চেন প্যাটার্ন ছিল 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার, সেটা কিন্তু এবারে থাকছে না। সব মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ, এবং 1 ঘন্টা করে পরীক্ষা। 1 ঘন্টার পরীক্ষা, এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন একটা মডেল কোশ্চেন ধারণা করার জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি একটা উদ্যোগ নিয়েছে, যেটা কোশ্চেন ব্যাংক তৈরি করা। প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা পেপারের উপরে 100টা করে মিনিমাম কোশ্চেন যে পেপার সেটাতে জমা দিতে বলা হয়েছে। তো সেটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। আর আমাদের যখন রেমিডিয়াল ক্লাস শুরু হবে 10ই জুনের পর, তখনও তোমরা একটা গাইডলাইন পেয়ে যাবে এই ব্যাপারে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট না দিলে তোমাদের স্টুডেন্টশিপ যে গণ্য হবে না, সেটাও একটা ব্যাপার। তো সেই জন্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে, সেটা অনলাইনের মাধ্যমেই হবে। তো প্রত্যেক সাবজেক্ট টিচার তারা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট তারা দিয়ে দেবেন। সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমরা সেই থ্রু অনলাইন মোড দিকে উত্তর পাঠাবে। এমনও হতে পারে যারা হয়তো অ্যাসাইনমেন্ট না নিয়ে শুধু ভাইবার মাধ্যমে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া যাবে। এটা অনলাইন ফেসিলিটি যারা নেবে, ঠিক আছে, কিন্তু যারা হয়তো দূরে, যারা মোবাইল ফোন নেই, তাদের ক্ষেত্রে এটা কলেজ খোলার পর ফিজিক্যালি হয়তো তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হতে পারে। তো সেই জন্যে এই সবগুলো মাথায় রেখে তোমাদেরকে এখন এগোতে হবে। তোমরা হয়তো খুব অ্যাংজাইটির মধ্যে আছো যে আমাদের কবে কলেজ খুলবে বা কিভাবে পরীক্ষা হবে না হবে, এগুলো সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের দিলাম। খুব তাড়াতাড়ি আমরা নোটিশও বের করবো। যাই হোক, তোমরা মানে এগুলো সম্বন্ধে একটু সতর্ক থাকো। আজকে আমরা মূল প্রসঙ্গে আমরা আসি, যেটা কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ। এর আগে আমি 4টা বিষয়ের উপর স্টাডি মেটেরিয়াল আপলোড করেছিলাম, তোমরা নিশ্চয়ই পড়াশোনা করেছো। সেই 4টা বিষয় হলো সিমটোমোলজি, ডিজিজ সাইকেল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশন।
জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ডিজিজেস অ্যান্ড ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট, এই চারটা বিষয়ের আমি তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল যেটা আপলোড করেছিলাম সেগুলো চ্যাপ্টারগুলো নিশ্চয়ই পড়েছো। তো আজকে আমরা যেটা কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ, এইটা বুঝবার আগে বেসিক আইডিয়া যেগুলো কিছু তোমাদের আলোচনা করার দরকার আছে, যেগুলো টার্মস অ্যান্ড ডেফিনেশনস, যেগুলোর উপরে মাল্টিপল চয়েস কোশ্চেন আসার চান্সও আছে, সেগুলো সম্বন্ধে দু একটা আমি ধারণা করিয়ে দিই। যেমন সিমটমস, সিন্ড্রোম। হোয়াট ইজ সিমটম? Any external manifestation of a disease, that is called symptom. Collection of symptoms called syndrome. In total symptoms called syndrome. Pathogen, any infecting agent or entity which causes the disease, that is called the pathogen. Pathogenesis, the chain of events that happens while after infection by entering the pathogen into the host. Pathogenicity, the property of the pathogen to cause the disease. Epidemiology, the total occurrence of the disease, control measures, totally called epidemiology. Cleanducity, tendency of the plant to escape from the disease. Cleanducity. Next, inoculation. What do you mean by inoculation? Establishment of the pathogen within the host, that is inoculation. Inoculum, that is primary. The infecting agent is also called the inoculum. It may be primary, it may be secondary. When it grows from the perinating portion, that is called primary inoculum, and secondary inoculum when a diseased plant grows some secondary inoculum. Next, incubation. The time interval of entering a pathogen, time interval between entering the pathogen and occurrence of the disease. When first symptom grows, the time interval that between the entering of the pathogen and showing the first symptom of the disease, that gap period is called incubation period. যেমন এই আমি উদাহরণ দিচ্ছি যে COVID-19, যেটা করোনা ভাইরাস, আমাদের শরীরে যখন ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু রোগটা করছে না, এটা সার্টেন পিরিয়ড, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এই সময় একটা সময় নাই, ভিতরে যখন ঢুকছে তখন আমাদের যে হোয়াইট ব্লাড সেলস, তোমরা জানো সবই, তার ফাইট করবে, এবং যখন হোয়াইট ব্লাড সেলস ডিফিটেড হবে তখন রোগটা প্রকাশ পাবে। সেই যে টাইম পিরিয়ড সেটা বলছি, সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট, কজেল কমপ্লেক্স, pathogen along with the environmental factors, that is called causal complex. Disease pyramid, 3 factors are the environment, pathogen and host. The triangular effect, the triangular phenomenon, that is called disease pyramid. Next, resistance. What do you mean by resistance? And the opposite word is susceptibility. So any plant which is infected, that is called susceptible. Whereas when the same plant can overcome the disease, that is called resistance. It resists, বাধা দিচ্ছে। Then disease cycle, chain of events while occurring in a disease, that is called disease cycle.
parasite, saprophyte, you know, when any pathogen is totally dependent on another living organism, that is parasite. It may be obligate, it may be facultative. Obligate means throughout its life cycle, it depends on the other living organism. Whereas facultative, that originally saprophyte, but when situation demands, it becomes parasite. That is facultative parasite. Similarly, facultative obligate saprophyte or facultative saprophyte. Originally, it is saprophyte. Throughout its life, that is obligate saprophyte. But facultative saprophyte means originally parasite, but when situation demands, it becomes saprophyte. So these are the some terms. And disease, I forgot to mention a few more terms. That means disease may be classified as exotic disease, endemic disease, and epidemic disease. Exotic disease, it is imported from other countries. Endemic disease, that is, it occurs in any area throughout the year in moderate to severe form. Whereas epidemic, in case of plants, it is called epiphytotic. So it, in a particular season, it occurs in severe form. That is epidemic disease. Now let us come to the our main point of discussion, the control of plant disease. Control of plant disease, it two categories: non-parasitic disease control and parasitic disease control. Non-parasitic disease control, that means manipulation of soil, where soil, as there is more acidity within the soil, pH level is below 7. So in that case, lime is added to neutralize the acidity. Mineral nutrition, mineral deficiency, when there in some soil there may be deficiency of minerals. So in that case, those minerals can be supplemented. Water management. When there is water logging condition in a field, then the proper sanitation is met so that the field is not waterlogged. So these are these are applicable in case of non-parasitic disease. But in case of parasitic disease control, three methods, main three categories are there: prophylaxis, eradication, and direct protection. That is under prophylaxis. And another category is immunization. Three categories under prophylaxis. One, direct protection. Another is eradication and exclusion. Exclusion means the quarantine. That means legal restrictions are there for import or export of any disease. There are 16 quarantine centers in India. Quarantine means the keeping isolated for a certain period. As for example, we are already aware of this term quarantine now in the context of COVID-19, home quarantine. Keep remaining isolated so that others cannot come in contact with you. So similarly, in case of plants also, when any plant is imported
It is kept for a certain period in isolated condition. So that is called quarantine. Next, inspection and certification. After shipment of the plant, it is kept under inspection for certain for certain period, and it is customary that within 15 days certificate should be issued. That is called inspection and certification. Next, avoidance of pathogen. Any measure to avoid the pathogen is always encouraged so that the pathogen is not spread in the region. Use of pathogen-free propagating agents. Whenever showing this seed or any propagating stock, we must notice that some pathogen-free stocks should be sowed in the field. Use of epidermal coating. Water emulsion with dodecyl alcohol is applicable in this case. What happens in this case? When water coating is maintained, water emulsion of this type of coating, that is dodecyl alcohol, then pathogen cannot enter into the host through this coating. It prevents the pathogen to enter into the host. Next comes eradication. There are two methods are there: cultural method and physical method. Cultural method means previous year's plant debris may be removed from the field. Rogging. Total infected plant can be removed from the field and is burnt outside the field. Alternate host. Alternate host means some pathogens, especially in case of heterogeneous fungi, we request two hosts. Black stem rust, of which I have already given you the study material. It requests the wheat plant, the Puccinia graminis, the pathogen, it requires two hosts to complete its life cycle. Number one, wheat plant, and number two, barberry plant. So barberry plant is the alternate host. So if the alternate host is removed, so the Puccinia cannot complete its life cycle. So that is called alternate host eradication. Collateral host. Collateral host means, I am giving you one example, Hibiscus tetraphyllus. This collateral host, if it is removed, then yellow vein mosaic disease of lady's finger, যেটা বাংলায় যেটা বলি ঢেঁড়স, সেই that pathogen cannot propagate further. The collateral host is Hibiscus tetraphyllus. So that is one of the cultural methods. Crop rotation. Growing a single crop within the field increases the number of inoculum. If the host is cultivated, crop is cultivated throughout, same crop is cultivated, then pathogen gets the chance to develop further in the field. But if 2 or 3 crops are grown in rotating condition, then pathogen will be discouraged to grow further. That's why crop rotation is very much effective for controlling the plant disease. Next comes physical control. These are all under eradication category. Physical control, that means water treatment.
Water treatment with certain temperature, 22 to 30 degrees centigrade. The seeds are soaked and automatically these marks, pores, they are removed and they are killed. So water treatment is effective to control the plant disease. Next, hot air treatment. Post-herbal, it is done mainly in post-herbal condition. Sweet potato, rot of sweet potato root. It can be controlled after drying it for 15 days under the sun. So hot air treatment is effective in controlling the plant disease. Next, radiation, alpha rays, gamma rays, X-rays. These are all UV rays, ultraviolet. These are all effective in controlling the plant disease because these type of rays kill the pathogen. Low temperature is also effective in controlling the plant disease. So these are all under physical control. Next come to the point of direct protection. Direct protection, it comes like environmental manipulation. How it is done? Agronomical practices should be improved. That means the vigor of the host can be enhanced if proper manuring is done in the field. Proper spacing should be done so that pathogen cannot spread quickly. Proper spacing, that means in case of coronavirus, we are maintaining a distance so that it cannot spread from man to man. So proper spacing is also important for controlling the plant disease. Biological methods, hyperparasitism. One parasite parasitize another pathogen. Fusarium species is parasitized by Bacillus subtilis. So Bacillus subtilis, when infect the fusarium, automatically the fusarium cannot act as pathogen. So this is called hyperparasitism. And growing of antagonistic plants. In the field of tomato, the marigold or asparagus, these type of plants are grown, then tomato field, the further nematode cannot grow further in the tomato field. So this is called growing of an antagonistic plants. Antagonistic pathogen. In case of damping of seedling, this example, in case of damping of seedling, the Pythium diberianum is the main pathogen. But the other species of Pythium oligodendrum, it antagonizes the original pathogen. So an antagonistic pathogen is also effective in controlling the plant disease. These are all under biological control. Another is there, cross protection. Cross protection, if a pathogen is infected, if a plant is infected by a virulent pathogen, then it becomes resistant to another subsequent pathogen. As for example, Helminthosporium oryzae, the brown leaf spot of rice, any avirulent
species of Helminthosporium, if infected by this pathogen, the rice plant become resistant to original pathogen Helminthosporium oryzae. So that is called cross protection. Antibiosis in a soil microflora. Any pathogen like Clostridium species, it inhibits the growth of other microbes within the field. So that is called antibiosis. Predaceous fungi. Predaceous fungi inhibits the growth of any kind of nematode. In case of especially vegetable rots, root rots of vegetables. So these are all under biological control. Next, come to chemical control. Chemical control, pesticides. You know the name pesticide. What is pesticide? Chemicals which kills the pest. Pest may be fungus, it may be bacteria, it may be insect. So a pesticide may be a fungicide killing the fungus, or maybe insecticide, or other antibiotics also. So all these come under the main category pesticide. Now, what different type of chemical control are there? Contact fungicides. What do you mean by contact fungicide? When any chemical which directly kills the pathogen, it came after coming direct contact with the pathogen, that is contact fungicide. Residual fungicide. Some fungicides form a coating on the plant surface, particularly on the leaves. So it resists the pathogen to enter into the host. Systemic fungicide. When any fungicide is applied on one part of the plant, it is translocated through xylem elements to other parts of the plant, and it may be therapeutic or protective in its action. So these are the categories of fungicides. Now let us come to know the names of some fungicides or pesticides also. It may be copper compound, it may be sulfur compound. Copper compound means Bordeaux mixture. Copper sulfate, lime and water in definite proportions, 1:12.5. That means copper sulfate 1, lime, that means calcium carbonate 1, and water 12.5. Burgundy mixture, copper sulfate, sodium carbonate and water, same proportion, 1:12.5. So when these are applied, then pathogen is killed. Sulfur compound, that sulfur dust is also applied. Sulfur compounds, I am telling you some names, you can get the idea.
Thiram. Thiram, its chemical name is tetramethyl. Trade name is Arasan. Thiram. Zineb, zinc ethylene bisdithiocarbamate. Zineb, zinc ethylene bisdithiocarbamate. This is the chemical name. Whereas trade name is Dithane Z78. Maneb, manganese ethylene bisdithiocarbamate. Its trade name is Dithane M22. So these are sulfur compounds. Heterocyclic compounds. Captan, it is applied in case of late blight of potato, leaf spot disease. Folpate, powdery mildew. This folpate is used for control of powdery mildew disease. Quinine compounds, as for example, chloronil. It is treatment of bulbs. It is used for treatment of bulbs. BULBS. Diclone. It is used for the control of blight disease or canker disease. Benzene compounds. Tetrachlor. So these are all different types of chemicals which are used for controlling the plant disease. Next, come to the point immunization. Immunization, I have discussed all these categories under the chapter prophylaxis, preventive measures. Now immunization. What is immunization? It is divided into three. That is one, I have cross protection. I have already discussed the cross protection. Infection by a virulent species first time, then it becomes resistant to subsequent infection by another pathogen. Next, induced resistance. Induced resistance, when a plant is infected by any pathogen, it becomes resistant to subsequent infection by another pathogen here also. As for example, tobacco mosaic virus. Tobacco mosaic virus, Nicotiana tabacum, that is tobacco plant scientific name. When TMV infects any tobacco plant, that tobacco plant becomes resistant to subsequent infection by another pathogen. So that is called induced resistance. Transgenic plants. The plants with desired genetic material, genetic makeup, as obtained through genetic engineering, are called transgenic plants. So quality of the plant and quantity of the crop can be enhanced by the growing of transgenic plants. Also some resistant varieties, growing some resistant varieties. These transgenic plants are also very much effective. Biology, in case of biological control, I have forgotten to mention one point, that is use of resistant varieties is also effective. You can note down some resistant varieties in case of rice and wheat. In case of rice plant, the resistant varieties A67 and A90, T141, these are the resistant varieties in case of rice, controlling the smart disease. Whereas in case of wheat plant, the resistant varieties are NP710, NP770. So also Kollan Sona and UP262. These are the resistant varieties in case of wheat plant, controlling this rust disease and smart disease also. So all these are under control of plant disease. Now integrated disease management
integrated disease management is applied. Here manipulation of the environment and manipulation of the host and manipulation of the parasite pathogen. These all three come under one category, that is integrated disease management or integrated pest management. So this modern concept, the environment management, that means I've already mentioned you the agronomical practices should be improved so that there will be less injury in the plants, there will be proper manuring, proper spacing. Whereas in case of host management, the vigor of the host should be enhanced by manuring also. And pathogen can be controlled by different chemical methods, by biological methods, physical methods, cultural methods. I have already mentioned you. So all these come under same one category. I have already told you, integrated pest management. So এগুলোই তোমরা ভালো করে পড়বে। আর বিভিন্ন যে ডিজিজগুলো সিলেবাসের মধ্যে আছে, রাস্ট ডিজিজ আমি যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি, এছাড়াও তোমাদের লেগ ব্লাইট অফ পটেটো, রাইসের হেলমিন ব্রাউন লিপ স্পট অফ রাইস, সাইট্রাস ক্যাঙ্কার, এই যে সিলেবাসের মধ্যে আছে দেখবে, সেগুলো তোমরা ওই কজেল কমপ্লেক্স বা কজেল এজেন্ট, symptoms, what are the symptoms, and different types of control measures, এই ডিফারেন্ট হেডিংয়ে প্রত্যেকটা ডিজিজ পড়তে হয়। তো সেই বেসিসে তোমাদের শর্ট কোশ্চেন, যেটা বললাম তুমি একটু আগে, যে মাল্টিপল চয়েস কোশ্চেন যখন আসবে, তখন চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নিলে তোমরা সেই মাল্টিপল চয়েস কোশ্চেন, একটা কোশ্চেনে 4টা করে উত্তর থাকবে, চয়েস করে যেটা সঠিক সেটাতে টিক মারতে হবে। তো এই যে চ্যাপ্টারগুলো যদি ভালো করে না পড়ো, তাহলে কিন্তু এই সঠিক উত্তরটা বেছে নেওয়া কঠিন হবে। তো সেইভাবে তোমরা পড়াশোনা করবে। আর মাঝখানে যে আমাদের রেমিডিয়াল ক্লাস হবে 10ই জুনের পর কলেজ খুললে, তখনও স্যারেরা ম্যাডামরা তোমাদেরকে মানে একটা আইডিয়া করে দেবেন যে কিভাবে তোমরা পড়বে, এবং কোশ্চেন ব্যাংক বাঁকুড়া ইউনিভার্সিটি যেটা পাবলিশ করবে, সেটাও একটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যাই হোক, তোমরা ভালো করে পড়ো এবং ভালো রেজাল্ট করো, ভালোভাবে ভালো থাকো। যেটা আমরা যে সরকারি যে নিয়মগুলো, সেগুলো ঠিক মতো মেনে চলবো। করোনা ভাইরাস যাতে করে, বাঁকুড়াতে এমনি গ্রিন জোন হিসেবে ডিক্লেয়ার হয়েছে, বাঁকুড়া পুরুলিয়া, আমরা তো সেফই আছি, তবুও যতটা সম্ভব নিরাপদে থাকা যায়, নিরাপদ দূরত্বে থাকা যায়, ততটাই আমাদের কাছে মঙ্গল। যাই ভালো থাকো তোমরা, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।